1920 সালে বাংলার প্রাদেশিক সরকার 7 সদস্য নিয়ে কচুরিপানা কমিটি করেছিল। এই কমিটির প্রধান ছিলেন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কচুরিপানা কমিটি এ আবার কি? হ্যাঁ, এমন একটি কমিটি করা হয়েছিল কচুরিপানার উৎপাত ঠেকাতে। বৃহত্তর বঙ্গদেশে তথা বর্তমান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রায় সব জলাশয়ে কচুরিপানার দেখা মেলে। তবে এই জলজ উদ্ভিদটি কিন্তু এই অঞ্চলের নয়। শুনলে অবাক হবেন, 1890 সালের আগে এ ধরনের কচুরিপানা বাংলার কোথাও ছিল না। এর ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে জর্জ মর্গেন নামের এক পাট ব্যবসায়ী 1890 সালের দিকে ব্রাজিল থেকে কচুরিপানা নিয়ে এসেছিলেন বাংলায়। 1890 থেকে 1920 সাল অর্থাৎ মাত্র 30 বছরের ব্যবধানে খুব দ্রুত কচুরিপানা ছড়িয়ে পড়ে বাংলার প্রত্যেকটি জলাশয়ে। এরপর এই উদ্ভিদের ভূত বাংলার ঘাড়ে অনেকটা চেপে বসেছিল। বাংলার প্রশাসক থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে গবেষক, সবার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল কচুরিপানা। কচুরিপানাকে বিদেশি শত্রু উদ্ভিদ আখ্যা দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতাও লিখেছিলেন। কচুরিপানার বিস্তারে আটকে গিয়েছিল বেশ কিছু গ্রামীণ জলপথ, বিশেষ করে খাল বিলের গুরুত্বপূর্ণ নৌপথগুলো আটকে দিয়েছিল কচুরিপানা। এতে গ্রামগঞ্জ থেকে পাট চাল সংগ্রহ করতে বড় রকমের সমস্যার সৃষ্টি হয়েছিল। এমনকি তৎকালীন বাংলার রেভিনিউতেও টান ফেলেছিল এই কচুরিপানা। পাশাপাশি বাংলার বিশাল ভাটি এলাকার আমন ধান চাষের জমিতেও সমস্যার কারণ হয় এটি। মজার ব্যাপার হলো, এখন নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতারা রাস্তাঘাট সহ নানান উন্নয়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু 1937 সালের নির্বাচনে ভাটি বাংলার সব প্রার্থীর প্রতিশ্রুতি ছিল কচুরিপানার বিস্তার রোধ করবে। ক্ষমতায় এসে শেরে বাংলা একে ফজলুল হক 1939 সালের এপ্রিলের শেষ সপ্তাহকে পূর্ব বাংলায় কচুরিপানা সপ্তাহ হিসেবে ঘোষণা দেন। সরকারের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে রাজনীতিবিদ, শিক্ষার্থী সবাই একসাথে জলাশয়ে নেমেছিল কচুরিপানা নিধনে। এমনকি বেঙ্গল ওয়াটার হায়াসিন্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে কচুরিপানা নিধন আইনও পাশ হয় বাংলার প্রাদেশিক সংসদে। তবে শত সমস্যার মাঝেই চলে কচুরিপানা নিয়ে ব্যাপক গবেষণায় দেখা যায়, কচুরিপানা শুকালে পাওয়া যায় ফসলের জন্য গুরুত্বপূর্ণ সার নাইট্রোজেন এবং পটাশ। বাংলার খালে বিলে ঘুরে বেড়ায় মূল্যবান সার পটাশের উৎস, এমন সংবাদ সারা বিশ্বে সাড়া ফেলে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববাজারে পটাশের সংকট দেখা দিলে মেসার্স শ অ্যান্ড ওয়ালেস অ্যান্ড কো নামের এক কোম্পানি প্রস্তাব দেয় এই কচুরিপানা কিনতে। তারা চেয়েছিল কচুরিপানা সংগ্রহ করে রাসায়নিক উপায়ে পটাশ তৈরি করবে। কোম্পানিটি প্রতি টন কচুরিপানার জন্য 112 টাকা অর্থ প্রদান করতে রাজি হয়। তখন $1 এবং $1 মূল্য সমান ছিল। ক্রয় ক্ষমতার হিসেবে সে সময়ের $1 বা টাকা এ যুগে প্রায় $32 বা 2700 টাকা সমান। এই যুগের টাকার হিসেবে মেসার্স শ অ্যান্ড ওয়ালেস অ্যান্ড কো প্রতি টন কচুরিপানার মূল্য দিতে চেয়েছিল প্রায় 3 লক্ষাধিক টাকা। এরপর থেকে কখনো নিধন, কখনো প্রক্রিয়াজাতকরণ সহ নানা কাজে এই কচুরিপানা ব্যবহার হয়ে আসছে। আবার কখনো কৃষক ও মাঝি মাল্লাদের সমস্যার কারণও হচ্ছে কচুরিপানা। তবে একেবারে আধুনিক এই সময়ে এসে কচুরিপানা তৈরি করেছে আরও একটি সম্ভাবনার ক্ষেত্র। বাংলাদেশের 45 লাখ হেক্টর জমি হলো জলাভূমি, আর এই জলাভূমিতে কচুরিপানার বিশেষ মাচা তৈরি করে অভিযোজন পদ্ধতিতে শুরু হয়েছে সবজি চাষ। এতে যেমন সবজির উৎপাদন বেড়েছে, তেমনই কমেছে সেচের জন্য মাটির নিচের পানি উত্তোলন, এবং একফসলি জলাজমিগুলোতেও ফসল ফলছে সারা বছর। এভাবেই 19 শতকের গোড়ার দিকে বাংলার জলাভূমিতে ছড়িয়ে পড়া এই বিদেশি জঞ্জাল উদ্ভিদ কখনো দেখিয়েছে সম্ভাবনার ক্ষেত্র, আবার কখনো ফেলেছে সমস্যায়। তবে একেবারে হারিয়ে যায়নি। শতাব্দী ধরে এখনও টিকে আছে নজরুলের ভাষায় পরদেশি অসুর ছানাখ্যাত কচুরিপানা, আর মিশে গেছে বাংলা ও বাঙালির জীবনধারার এক অংশ হয়ে।